আজকে এই ভিডিওতে আমরা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে ডিসকাস করব, যেটা স্টুডেন্টসদেরও দরকার, পেরেন্টসদেরও জানা দরকার এবং ছেলে মেয়ে সবারই জানা দরকার যে আমরা ক্যারিয়ারের কোন দিকে যাব বা কোন লাইনটা চুজ করব, কোন জব বা কোন ফিল্ডে আমি কাজের জন্য এগোবো, টার্গেট করে এগোবো, পড়াশোনা করব এবং তারপরে কি করব, এটা জানা ভীষণ দরকার। এবং একটা ট্রেন্ড বেশিরভাগ দেখা যায় যে অনেক জায়গায় মফস্বল এলাকায় বা একটু ছোট শহরে বা অনেক বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে বেঙ্গলি মিডিয়াম বলো বা একটু যারা খুব বড় বড় কলেজে পড়ছে এরকম নয়, সেরকম জায়গায় নয়, বা যার পেরেন্টসরা প্রত্যেকে ভীষণভাবে আগের থেকে জানেন, যারা গাইড করে দেওয়ার মতন আছেন, সেরকম যদি কেউ না থাকে, তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখি স্টুডেন্টদের মধ্যে যে তারা গ্র্যাজুয়েশন করে নেয়, তারপরে প্রশ্ন করতে শুরু করে যে স্যার কি করবো এবার। এই ব্যাপারটা খুব ভুল। মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট হচ্ছে যারা অ্যাডভান্স লাইনে যায়, যারা অনেক হায়ার লেভেল অব্দি অ্যাচিভ করে কম বয়সে, তারা বেশিরভাগ সময় দেখবে অনেক আগের থেকে ডিসাইড করে কোন লাইনে যাবে। তারা নিজেরাও বোঝে এবং তার পেরেন্টসরাও বোঝেন। যদি না জানা থাকে তাহলে অনেক সময় আমরা ভুল লাইনে গিয়ে যাব, পরে ভুল লাইন চুজ করা হয়ে যাবে, পরে আফসোস হলেও করার কিছু থাকে না বা বয়সটা অনেক বেশি হয়ে যায়। আমি চেষ্টা করব, আমার যতটা স্টুডেন্টদের দেখেছি, আমার নিজের নলেজ, আমার সিনিয়রদের নলেজ, আশপাশে অনেক মানুষদের অন্যান্য ফিল্ডের অভিজ্ঞতা, সবকিছু নিয়ে আমি আজকের দিন অবধি যতটা জানি, আমি চেষ্টা করব সেটা সিনপসিস ফর্মে একটা কম্প্রিহেন্সিভ একটা গাইডলাইন দেওয়ার, যাতে মাধ্যমিকের স্টুডেন্ট হোক, এইচএস এর স্টুডেন্ট হোক, মানে সিনিয়র সেকেন্ডারি লেভেলের যে কোনো বোর্ড থেকে হতে পারে, গ্র্যাজুয়েশন হোক বা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট হোক, তারা একটা গাইডলাইন পেতে পারে যে আমার কোন লাইনে যাওয়া উচিত এবং কি দেখে চুজ করা উচিত, কি না করা উচিত। এরপরে যদি সময় হয় আমি কোনো লাইন নিয়ে স্পেসিফিক ভিডিও করতে পারি, যে দু একটা লাইন নিয়ে। কিন্তু এটা একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন। আমি রিকোয়েস্ট করব, যারা সত্যি এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবছো, তারা এই ভিডিওটা পুরোটা শোনো, দেন ইউ ডিসাইড। সো লেটস স্টার্ট। ফার্স্ট ট্রাই টু অ্যাসেস সাম ফান্ডামেন্টাল ইস্যুস। কয়েকটা ফান্ডামেন্টাল জিনিসকে বোঝার চেষ্টা করো প্রথম, বা নিজেকে জানার চেষ্টা করো, নিজে সেটাকে অ্যাসেস করার চেষ্টা করো। What are your strengths, weaknesses, interest areas and specific dislikes? তোমার নিজের স্ট্রেংথ কি এটা বোঝার চেষ্টা করো। সবাই ওই লাইনটা করছে তাই আমি যাব, ওই লাইনে জেনারেলি সাকসেস পাওয়া যায় তাই আমি যাব, হঠাৎ করে আজকের ওই লাইনে চাকরি পাওয়া যাচ্ছে তাই আমি যাব, তা নয়। আগে তুমি তোমার স্ট্রেংথ, উইকনেস, লাইকস, ডিসলাইকস এগুলো বোঝার চেষ্টা করো। সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়, প্রত্যেকের স্ট্রেংথ আলাদা হয়, সেটাকে অ্যাসেস করার চেষ্টা করো এবং অ্যাকর্ডিংলি লাইন বাছার চেষ্টা করো। তোমার ইন্টারেস্ট ছাড়া যদি অন্য কোনো লাইনে চলে যাও, তাহলে কিন্তু সারা জীবন ভুল জব ফিল্ডে চলে যাওয়াটাও খুব কষ্টকর। মানে মাইনের জন্য শুধু বলছি না, কাজটা করতে গিয়ে খুব কষ্ট হবে। যেমন ধরো তোমার পুলিশ সার্ভিসে যাওয়ার জন্য কোনো অ্যাপটিটিউড নেই, মানে পুলিশ সার্ভিসে যেতে গেলে যে ধরনের মানসিকতা দরকার তুমি তার পুরো উল্টো, ফর এক্সাম্পল, তাহলে কিন্তু পুলিশ সার্ভিসে যদি তুমি তোমার নলেজ ওয়াইজ বা এক্সাম দিয়ে চাকরিটা পেয়েও গেলে, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ঠিক হবে না। অনেকে টিচিং পছন্দ করেন না, ফর এক্সাম্পল। অনেকে বলে টিচিংয়ে যাওয়া মানে অনেক সময় স্টুডেন্টদের নিয়ে থাকা, এক জিনিস নিয়ে অনেক বছর পড়াশোনা করো, না না আমাদের ভালো লাগে না, তাহলে আমি টিচিংয়ে যাব না। ভেরি গুড, সে তার নিজের ইন্টারেস্ট এরিয়াটা আগের থেকে বোঝে, এটা ভেরি গুড। কেন, চলে যাওয়ার পরে যদি ঠিক হয়, এই ব্যাপারটা বোঝা যায়, তাহলে কিন্তু সারা জীবন সে চাকরি করে যাবে এবং কাজের ফিল্ডে ফিল্ডে ভালো পারফর্মও করতে পারবে না। মাইনে পাওয়াটাই সব নয়। ওকে, হাউ মাচ টাইম ইউ ক্যান ডিভোট ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন। সেকেন্ড পয়েন্ট, খুব ফান্ডামেন্টাল জিনিস, কিন্তু তাড়াহুড়ো করে বলে দিলে, খুব তাড়াহুড়ো করে বলে দিলে আমি বলতে পারি, কিন্তু এগুলো খুব ফান্ডামেন্টাল ইস্যু, যেগুলো বোঝা ভীষণ দরকার একটা লাইন চুজ করার আগে, নাহলে প্রচণ্ড ভুল হয়ে যায়, বারবার এগোতে পেছোতে হয়। হাউ মাচ টাইম ইউ ক্যান ডিভোট ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন। প্রত্যেকের সিচুয়েশন আলাদা। অনেকের বাড়ির আর্থিক অবস্থা বেশ খারাপ, অনেকের ভালো, অনেকের অলরেডি একটা বাবার বা কারোর মায়ের কারোর একটা ফিল্ড বা পারিবারিক সূত্রে এটা করা আছে, সে সেখানেই যাবে। অনেকের উপায় আছে যে তার বাড়ির লোক তাকে ব্যাকআপ দিতে পারবেন, সে একটা সময় অবধি পড়াশোনা করতে পারবে, কাজেই সে অ্যাকর্ডিংলি একটা লাইন চুজ করতে পারে। আবার কেউ কেউ বলে, স্যার আমার কিন্তু সময় নেই, আমার বাড়িতে আমাকে তাড়াতাড়ি হাল ধরতে হবে, আমার আর্থিক অবস্থা যা, আমাকে
তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তাহলে অ্যাকর্ডিংলি আমি তাকে কখনোই বলবো না যে এমন একটা লাইন যে লাইনটায় গিয়ে মোটামুটি এস্টাবলিশ হতে সেই লাইনটা অ্যাভারেজে 26, 27, 28 লেগে যায়, তাহলে তাকে সেই লাইনটা বললে একটু অসুবিধা আছে। তাহলে সেটা তোমাকে নিজের সিচুয়েশন অনুযায়ী ডিসাইড করতে হবে। আবার একটা কথা এই প্রসঙ্গে বলি, স্টুডেন্টদের, স্পেশালি আমি ছেলেদের দেখেছি, আমি কোনো ডিসক্রিমিনেশন করছি না, কিন্তু স্পেশালি আমি ছেলেদের দেখেছি অনেক সময় মনে হয় যে স্যার আমার কিন্তু এটা নিজের থেকে মনে হতে শুরু করে যে আমার বোধহয় বাড়িতে এবার কন্ট্রিবিউট করা উচিত, আমার বোধহয় বাবাকে হেল্প করা উচিত, তার কষ্ট হচ্ছে ইনকাম করতে বা মায়ের কষ্ট হচ্ছে, আমি আর একটু কন্ট্রিবিউট করি, একটা জব পেয়ে যাচ্ছি, কাজে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। এইরকম একটা মানসিকতা অনেক সময় গ্র্যাজুয়েশনের সময় থেকে ডেভেলপ করে যায় কিছু কিছু ছেলেদের, অথচ তাদের বাড়িতে সেই সিচুয়েশনটা কিন্তু নেই, সে শুধু শুধুই ভাবছে, সেই বয়সে ভাবছে যে আমি বোধহয় হালটা না ধরলে আর হবে না। এটা কিন্তু ঠিক নয়। মানে আমি বলছি না, তার ডিসরিগার্ড করছি না, ডিসরেসপেক্ট করছি না তার ফিলিংটাকে, কিন্তু ওই বয়সে অনেক সময় এগুলো মনে হয়। বাবা হয়তো রাজি যে আরো 3-4 বছর 5 বছর তুমি পড়ো, তিনিও চান তিনি পড়ো বা তুমি প্রিপারেশন নাও, এখনই ঝাঁপিয়ে পড়ো না জবের ফিল্ডে, কিন্তু অনেকে নিজের থেকে ফিল করে না আমার করা উচিত স্যার, আমার করা উচিত, এবং সেটা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল লাইন বা কম্পারেটিভলি তার এবিলিটির থেকে নিচে গিয়ে সেটেল করে যায়, যেতে পরবর্তী জীবনে তার এবং তার বাড়ির লোকের সবার কিন্তু খারাপ লাগবে যদি তার এবিলিটি নিচে সে গিয়ে নিয়ে সেটেল করে যায়, অন্য কোথাও চলে যায়। থার্ড, take time to decide, but once decided, don't change or disbelieve your abilities. সময় নিয়ে সিদ্ধান্ত নাও, এই সিদ্ধান্তটা নিতে সময় নাও, কিন্তু সিদ্ধান্ত কোন লাইনে যাবো একবার যদি ঠিক করে ফেলো, চেষ্টা করবে যেন ওটা চেঞ্জ না করতে হয়। খুব ক্ষতি হয়, অনেকের জীবনে বয়স পেরিয়ে যায়, অনেকের জীবনে ইয়ার লস হয়ে যায় এই বারবার হ্যাঁ না করতে করতে। এই কনফিউশনটাই সবচেয়ে ক্ষতিকারক সব কিছুতে, কিন্তু তুমি এগোবে না পেছোবে, এই লাইন না ওই লাইন, আবার এগিয়ে গিয়ে মনে হলো যে আমার বন্ধুটি ওটা করছে, ওটা করলেই ভালো হতো, আবার পিছিয়ে এলাম। এটা কিন্তু জীবনে বারবার করলে একটা জিনিস মাথায় রাখো, তোমার নিজের কনফিডেন্স প্রচন্ড লো হবে, তোমার নিজের চোখে নিজের সম্মান কমে যেতে পারে, তোমার বাড়ির লোকের এবং আশপাশের লোকের চোখে সম্মান কমতে পারে, এবং তুমি আলটিমেটলি কনফিউজড হয়ে গিয়ে কোনো একটা ভালো জায়গায় পৌঁছবে এটার সম্ভাবনা অনেক কমে যায়। একাধবার হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি একটা লাইনে এগোলাম, কিছু একটা ঘটনা ঘটলো বা কারণ ঘটলো, আমি বুঝলাম এটা ভুল হচ্ছে, আমি একটু পিছিয়ে এলাম এবং আমি আরেকটা লাইন ধরলাম, কিন্তু সেটা যদি হয় সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। 2-3 বছর পর 4 বছর পর এরকম সিদ্ধান্ত নিলে অনেক ক্ষেত্রে খুব কস্টলি হয়ে যায় এটা। পারে অনেকে, কিন্তু বেশিরভাগ দেখা যায় এটা খুব কস্টলি হয়ে যায়, বা বয়সটা তো অবশ্যই এগিয়ে যায় অনেক দূর। নেক্সট, ডোন্ট ডু আননেসেসারি কোর্সেস অ্যাজ আদার্স আর ডুইং। ডোন্ট ডু আননেসেসারি কোর্সেস বলতে আমি মাল্টিপল কোর্সেস বোঝাচ্ছি। এটা আমি প্রচণ্ড দেখি, ক্ষমা করবেন অনেক পেরেন্টসদের ক্ষেত্রেও আমি দেখি, তারা অনেক সময় স্টুডেন্টদের শুধু শুধুই বলেন যে স্যার এটা তো করছে কিন্তু ওটার জন্য এটাও করিয়ে করে রাখুক। আমি এরকমও স্টুডেন্ট দেখেছি, মানে আমি জাস্ট শেয়ার করছি যাতে তোমরা এই ভুলটা না করো বা তোমরা এটা করার আগে ভেবে নাও, যে সে বিকম করেছে, বিকম করার পর আবার পলিটেকনিক করছে, যেটা 10-এর কোয়ালিফিকেশনের বেসিসে করা যায়। তার বাবার মনে হয়েছে যে সে পলিটেকনিক করলে বোধহয় একটা জব পেতে পারে, পলিটেকনিক লাইনে কিছু জব হয়, মানে সে কিন্তু নিজের গ্র্যাজুয়েশন থেকে 5 বছর ব্যাকে গিয়ে যে কোর্সটা করা যায়, 10 করলেই করা যায় বা কেউ কেউ 12 করলেও করে, সেই কোর্সটা শুরু করছে, এবং যেটা জেনারেলি সায়েন্স বেসড লাইন, বিকজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি পলিটেকনিক, সে সেই লাইনটাই চলে যায়। আবার সে তার সঙ্গে কি করছে, যেহেতু গ্র্যাজুয়েশন হয়ে গেছে তার সঙ্গে ডিস্টেন্স একটা এমবিএ করছে, কেন তার মনে হচ্ছে যে এমবিএটাও করে রাখি যদি ওটার থ্রু দিয়ে কিছু হয়ে যায়, এবং তার সঙ্গে সে সরকারি চাকরির কম্পিটিটিভের জন্য পড়াশোনাও করছে। এই রকম ভয়ঙ্কর কম্বিনেশন করা মানে জীবনে নিজের এবিলিটিকে বিশ্বাস না করা প্রথম। আর আমি বারবার বলছি, তুমি যে লাইনে যাবে সেই লাইনটার জন্য যা যা দরকার শুধু সেই কোর্সগুলো করবে বা শুধু সেই পড়াশোনাগুলো করবে। পড়াশোনাতে কোনো ক্ষতি নেই, কিন্তু জীবনের টাইমটা তো লিমিটেড। যদি তুমি আননেসেসারি জিনিসগুলো করতে যাও তাহলে তুমি আসল জায়গাটা ফোকাস হারাবে, সময় নষ্ট হবে, এবং তুমি যখন রিয়েলাইজ করবে তখন তোমার বয়সটা পেরিয়ে যাবে, কেননা জবের এক্সাম দেওয়ার টাইমটা আনলিমিটেড নয়, এবং তুমি জীবনের যে সুযোগগুলো পাচ্ছ বাড়ির থেকে বা পরিস্থিতি থেকে সেটাও সবসময় পাবে না। কাজেই মাল্টিপল কোর্সগুলো করার যদি জীবনে কোনো শখ থাকে সেটা আগে তোমার লাইনে পৌঁছে যাও, তারপরে করো। যত তাড়াতাড়ি সম্ভব সঠিক লাইনে এন্ট্রি নাও এবং সেই জবে এন্ট্রি নিয়ে নাও বা প্রফেশনে এন্ট্রি নিয়ে নাও, তারপরে তোমার ইচ্ছে হলে করো।
কিন্তু যদি তুমি একগাদা কোর্স একসঙ্গে করতে যাও, আমি অনেককে দেখেছি শুধু শুধু গ্র্যাজুয়েশনের পর সে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছে, আবার বলছে স্যার ডিস্টেন্সে একটা এমকম করে রাখছি, এমবিএ করে রাখছি। আমি বলছি, আমি তাদের ডিসকারেজ করছি না, কিন্তু যদি করার থাকে তাহলে আগে নয় তুমি এমবিএটা বা এমকমটা ফুল টাইম করো, আর নাহলে কম্পিটিটিভের জন্য পড়ো, আর নাহলে কম্পিটিটিভ পেয়ে আগে সার্ভিসটা পেয়ে নাও, তারপরে এগুলো তুমি তোমার সার্ভিসের পাশাপাশি করো। এইগুলো করতে গিয়ে অনেকের ক্ষেত্রে, বলি এক্সেপশন থাকে, আমি আবার বারবার বলছি, কিন্তু অনেকের ক্ষেত্রে এগুলো করতে গিয়ে কি হয়, এই কোর্সগুলো তো এমনি হয়ে যাবে না, এই কোর্সগুলোর জন্য যথেষ্ট পড়াশোনা দরকার, ডিস্টেন্সে করলে অনেক ক্ষেত্রে আরো বেশি দরকার, কেন নিজে পড়তে হয়, তার জন্য অনেক সময় আবার টিউশনস নিতে হয়। তাহলে সে এমন একটা টাইম ওয়েস্ট করে বসে থাকছে, এবং সেই ডিগ্রিটাকে সেই দুটো জায়গাতেই ভালো পারফর্ম করতে পারে না, এটা অনেক ক্ষেত্রে হয়। আমি অ্যাডভাইস করছি, যাই বলছি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি যথেষ্ট সাকসেসফুল স্টুডেন্টস দেখেছি, দেখছি, এবং যথেষ্ট ভালোভাবে অ্যাটলিস্ট আন্দাজ করতে পারি একটি স্টুডেন্টের ফিচার আছে কিনা ওঠার বা না ওঠার। আমি আমার এক্সপিরিয়েন্সের বেসিসে কথাগুলো শেয়ার করছি। Seek advice from experts of the concerned field and not from everyone. অনেকে থাকে যেখানে খুশি অ্যাডভাইস নিতে শুরু করে, তোর কি মনে হয় আমার এই লাইনটা যাওয়া উচিত, আপনার কি মনে হয় এটা যাওয়া উচিত, আমার ছেলেকে কি এই কোর্সটা করিয়ে দেবো, এই যে ব্যাপারটা, সেটা যদি জিজ্ঞেস করে, ভেরি গুড, অবভিয়াসলি ইউ শুড নো, ইউ শুড সিক অ্যাডভাইস ফ্রম এক্সপার্টস অফ দ্যাট ফিল্ড। তুমি যদি ব্যাংকিং এর অফিসারের এক্সাম দিতে যাও, তাহলে ব্যাংকিং এর যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে বা চান্স পেয়েছে রিসেন্ট টাইমে বা মাঝবয়সী, চেষ্টা করবে সেরকম মানুষের থেকে অ্যাডভাইস নেওয়ার, এটা আমার ওপিনিয়ন। তুমি যদি বিভিন্ন মানুষের থেকে অ্যাডভাইস নিতে শুরু করো, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ওপিনিয়ন দেবেন। কেউ প্রফেশনাল কোর্স লাইক সিএ, সিএস, সিএমএ এক্সেট্রা এই ধরনের কোর্সে পাশ করেন অনেকদিন পড়াশোনা করে, তাদের মনে হয় তাহলে এগুলো পাসই করা যায় না। তারা তোমাকে সবসময় বলে যাবে 1% পাস করে, 2% পাস করে, এই ধরনের কথাবার্তা বলে যাবে। কোনোদিন এই পরীক্ষায় 1 লাখ ক্যান্ডিডেট বসে, 1000 ক্যান্ডিডেট কি 500 সিলেক্টেড হয়, কাজেই খুব শক্ত সে তোমায় বুঝিয়ে যাবে। কিন্তু তুমি যদি সাকসেসফুল ক্যান্ডিডেটদের দিকে যাও, একটা লট তোমাকে দেখিয়ে দেবো, যারা অনেক বিরূপ পরিস্থিতিতে পড়াশোনা করেও তারা কিন্তু এই ধরনের জবগুলো খুব কনভিনিয়েন্টলি পেয়েছে এবং ঠিক তাদের টার্গেটে পৌঁছে গেছে। তুমি সেই ফিল্ডের মানুষের থেকে, যদি কলেজ টিচিং বা ইউনিভার্সিটি টিচিং যেতে চাও, সেই ফিল্ডের মানুষের থেকে, যারা অ্যাটলিস্ট পড়াশোনা করছে বা সেই ফিল্ডে এস্টাবলিশ, তাদের থেকে এইগুলো অ্যাডভাইস নাও। ভুল লোকের থেকে, ভুল ফিল্ডের যদি অন্যান্য ফিল্ডে অ্যাডভাইস নিতে থাকো, তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে লাইফে। আর অ্যাডভাইস সাধারণত সবাই দিয়ে থাকেন, না বলেন না, খুব কম মানুষই না বলেন, এটা আরো বিপজ্জনক। নেক্সট, দেন ডিসাইড ইন উইচ টাইপ অফ সেক্টর ইউ ওয়ান্ট টু জয়েন। তুমি কিরকম সেক্টরে জয়েন করতে চাইছো বা কাজ করতে চাইছো। নিজের বিজনেস বা প্রফেশন, খুব ভালো, ভীষণ ভালো। যদি এবিলিটি থাকে তাহলে এটা খুব ভালো অপশন, কেন তুমি কারোর আন্ডারে কাজ করছো না, এবং তুমি অনেক দূর অব্দি জীবনে এগোতে পারো। আর গভর্নমেন্ট সেক্টর হতে পারে, না আমি গভর্নমেন্ট সেক্টরেই যাব, গভর্নমেন্ট সেক্টরেই, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, যে কোনো কারণে হতে পারে তার ফ্যাসিনেশন, বাবা মা আছেন ওই ফিল্ডে বা পরিবারে আছে ওই ফিল্ডে, বা অন্যান্যদের দেখে বা তার নিজে মনে হয়েছে আমি যে করেই হোক গভর্নমেন্ট সেক্টরে ঢুকবো, ভেরি গুড, তাহলে সে ডিসাইড করতে পারে, অ্যাকর্ডিংলি প্রিপারেশন নিতে হবে। যদি তার মনে হয় না আমি প্রাইভেট সেক্টরে যেতে পারি, বা সেমি গভর্নমেন্ট সেক্টরে যেতে পারি, বা গভর্নমেন্ট সেক্টর আন্ডারটেকিং যেগুলো হয় সেখানে যেতে পারি, মানে পিওর গভর্নমেন্ট হতে হবে এমন কিছু নয়, পিওর গভর্নমেন্ট সেক্টর আন্ডারটেকিং একটা তফাৎ আছে, হালকা হলেও একটা তফাৎ আছে। পিওর গভর্নমেন্ট হচ্ছে যেগুলো ডাইরেক্ট তুমি গভর্নমেন্টের আন্ডারে থাকছো, তোমার অ্যাপয়েন্টমেন্ট ডাইরেক্টলি গভর্নমেন্ট থেকে, অফিস থেকে দেওয়া হচ্ছে। আর গভর্নমেন্ট সেক্টর আন্ডারটেকিং হচ্ছে বা এইডেড কনসেপ্ট হচ্ছে যেখানে তোমাকে ইনস্টিটিউশন দিচ্ছে, কিন্তু তারা সরকার থেকে কোনোভাবে গ্রান্ট পায় বা সরকারের থেকে কতগুলো সুবিধা পায়, সেই জন্য তারা গভর্নমেন্ট সেক্টর আন্ডারটেকিং বা গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশন সেই ধরনের বলে। অনেক ক্ষেত্রে মাইনে স্কেলও মানে সরকার দ্বারা নির্ধারিত হয়। তো সেটা প্রাইভেট সেক্টরও হতে পারে, গভর্নমেন্ট সেক্টর হতে পারে, গভর্নমেন্ট সেক্টর আন্ডারটেকিং হতে পারে, নিজের প্রফেশন বা বিজনেস হতে পারে। একটু ডিসাইড করো যে আমি কোন ধরনের কাজে যাব, আগের থেকে ডিসাইড করার চেষ্টা করো, যত কম বয়সে করবে তত তুমি সাকসেস পাওয়ার হারটা বাড়বে এবং তাড়াতাড়ি হবে। এরপর আমরা দেখব যে বিভিন্ন চাকরি কিরম হতে পারে, বা বিভিন্ন জবস বা ক্যারিয়ার অপশনস কি কি হতে পারে, শুধু চাকরি নয়। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এক্সেট্রা। প্রথম হচ্ছে, এটা নিয়ে আমি ডিটেলে কিছু বলবো না, ইঞ্জিনিয়ারিং মেডিকেল ফিল্ডে যাওয়ার জন্য যে ধরনের এক্সামগুলো দিতে হয়, জয়েন্ট এন্ট্রান্স দিতে হয়, আইআইটি দিতে হয়,
ISI এর এক্সাম হয় দিতে হয়। এই ধরনের ফিল্ডগুলো যাওয়ার জন্য যে ধরনের প্রিপারেশন দরকার, সেই ধরনের প্রিপারেশন আজকাল মানুষজন অনেক আগের থেকেই নিচ্ছেন। 11-12 এর আগের থেকেই অনেকে নিতে শুরু করছে, 9-10 থেকে নিতে শুরু করছে। তাদের স্পেসিফিক চিন্তা ভাবনা, তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন, কেউ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবেন। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে গেলে বিভিন্ন রকম ফিল্ড আছে। কেউ বলছেন মেডিকেল ফিল্ডে যাব, আমি MBBS করব, তারপরে কোনো স্পেশালাইজেশন করব এবং সেই রকম ফিল্ডে যাব। তাহলে তাদের কিন্তু নিজস্ব ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জেনারেলি তাড়াতাড়ি এস্টাবলিশড হওয়া যায়, মেডিকেল ফিল্ডে একটু সময় লাগে। এটা একদম টিপিক্যাল একটা লাইন ধরছেন, যেখানে ক্লাস 12 এর পরেই তারা এই লাইনগুলো ধরতে পারেন এবং সেই ফিল্ডে তারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে পরে প্রবেশ করতে পারে। এটা হচ্ছে একটা পপুলার অপশন, যেটা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য। ইঞ্জিনিয়ারিং কিন্তু পলিটেকনিক অপশন দিয়েও যাওয়া যায়, খেয়াল রাখতে হবে। পলিটেকনিক অনেকে পড়তে পারে। ক্লাস 12-এ ফর এক্সাম্পল আমি যদি কমার্স নিয়ে থাকি 11-12-এ, তারপরেও কিন্তু আমি পলিটেকনিক এক্সাম দিতে পারি। সেটা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। পলিটেকনিক দিয়েও অনেক সরকারি এবং বেসরকারি চাকরি হয়। তবে সাধারণত দেখা যায় এখন পলিটেকনিক দিয়ে আবার একটা এক্সাম হয়, যেটা দিয়ে আবার আমি প্যারালাল ইঞ্জিনিয়ারিং কোর্সে এন্ট্রি নিয়ে নিতে পারি এবং সেটাকে ডিগ্রিতে কনভার্ট করতে পারি আরও 3 বছর পড়াশোনা করে। দিয়ে সে পলিটেকনিকের পর সেটাকে ডিগ্রি করে নিল, ডিগ্রি করার পর মাস্টার ডিগ্রি যদি ইচ্ছা হয় করলো। ইভেন আমি এরকম দেখেছি তারপরে পিএইচডি ইত্যাদি করে সে ইঞ্জিনিয়ারিং কলেজের ফ্যাকাল্টি হয়েছেন বা প্রফেসর হয়েছেন। কাজেই পলিটেকনিক পড়ে বা ডিগ্রি পড়ে, ডিপ্লোমা বা ডিগ্রি পড়ে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাওয়া যায়। আবার মেডিকেল প্রফেশন তো আছেই, প্রাইভেট মেডিকেল কলেজ আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেই প্রফেশন তো আছেই। এটা নিয়ে আমি ডিটেলে কিছু কথাবার্তা বলছি না এখানে। বাদ বাকি অপশনগুলো নিয়ে বেশি কথা বলছি, যেগুলো জেনারেল লাইন দিয়ে সাধারণত লোকজন গিয়ে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট জবস অফ গ্রুপ এ অফিসার অর গ্রুপ এ অফিসার বা গ্রুপ এ লেভেল, যেটা গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি যে কোনো হতে পারে, বা এগুলোই স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও হতে পারে। গ্রুপ এ, গ্রুপ বি এগুলো যারা জানেন, আমরা বেশিরভাগ জনই জানি, এগুলো অফিসারদের মানে গভর্নমেন্ট সার্ভেন্টদের লেভেল অনুযায়ী, এগুলো চাকরি লেভেল অনুযায়ী গ্রেডেশন করা হয়। আমি মোটামুটি একটা টার্গেট করব যে আমি কোন ফিল্ডে যাব। স্টেট গভর্নমেন্ট সার্ভিস দিতে পারি, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস দিতে পারি। যদি কেউ বলেন না আমি শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসেস দেবো, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের জন্য যে এক্সাম হয় সেগুলো দিতে হবে। স্টেট গভর্নমেন্ট সার্ভিস যেগুলো হয় সেগুলোতে যাব, তাহলে স্টেট গভর্নমেন্ট সাধারণত পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে নেয়, বা আরও কিছু বডি আছে যেগুলো স্টেট গভর্নমেন্ট মানে এডেড সার্ভিস, সেখানে আরও কিছু বডি থাকে, তারা সেই ধরনের পরীক্ষা নিয়ে থাকে। সেই কনসার্ন দপ্তরও সেই ধরনের পরীক্ষা অনেক সময় নিয়ে থাকে, বা ইনস্টিটিউশনরাও নিয়ে থাকে। এবারে লেভেলটা কেন বললাম? এই জন্য বললাম যে তোমার যদি টার্গেট থাকে যে আমি গ্রুপ এ অফিসারই হব, জীবন আমার টার্গেট আমি গ্রুপ এ অফিসারই হব, তাহলে তুমি অ্যাকর্ডিংলি প্রিপারেশন নেবে, স্বপ্ন দেখবে। যত তোমার পরিশ্রম করবে, যত তোমার রাইট ওয়েতে এগোবে, তত তুমি কিন্তু প্রপার জায়গাতে পৌঁছবে। আর শুধু স্বপ্ন দেখলে হবে না, তার জন্য পরিশ্রম করতে হবে। তাহলে যদি গ্রুপে অফিসার ভাবো, তাহলে গ্রুপে অফিসার ভাবলে গ্রুপে অফিসারের জন্য সেই রকম প্রিপারেশন নিতে হবে, সেই সার্ভিসগুলোর জন্যই পড়বো। অনেকে থাকে, আমি অ্যাটলিস্ট অ্যাডভাইস করব, এটা আমার লাইফের অ্যাপ্রোচ, অনেকের লাইফের অ্যাপ্রোচ, যে যদি আমি ভাবি আমি গ্রুপে অফিসারের এক্সাম দেবো, তাহলে আমি শুধু গ্রুপে অফিসারই দেবো, আর কিচ্ছু দেবো না, একটু জেদি হয়ে যাব। জেদি না হলে অনেক সময় তুমি নিজেকে একটু বেশি ফ্লেক্সিবল করে দিলে, তারা গ্রুপেও দিচ্ছে, গ্রুপ বিও দিচ্ছে, গ্রুপ সিও দিচ্ছে, সব রকম দিচ্ছে, এরকম যদি করতে থাকে, তাহলে সাধারণত দেখা যায় এই ফোকাসটা হারিয়ে যায় এবং সাধারণত সেই গ্রুপ এইটাতে খুব পৌঁছবে তার সম্ভাবনা খুব কমেই যায়। তোমার টার্গেটটা ঠিক জায়গায় রাখতে হবে, অ্যাকর্ডিংলি ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রিপারেশন নিতে হবে। সব পরীক্ষা দিতে যাবে না, তাতে টাকা একগাদা নষ্ট হয়, সময় নষ্ট হয়, ফোকাস নষ্ট হয়, কনফিডেন্স নড়ে যায়, সেটা করবে না। স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের তফাৎ কি? যারা একদম ছাত্র, এই ভিডিওটা প্রথম শুনছো, যাকে গাইড করার কেউ নেই, তার জন্য একটু বলে দিই। স্টেট গভর্নমেন্ট মানে সেই কনসার্ন স্টেটের যে সরকার, তার আন্ডারে তুমি চাকরি করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট হলে একদম কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট জবের মাইনের পার্থক্য, বিভিন্ন স্টেট অনেক সময় স্কেল অফ পে যদি একও থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অনেক সময় ডিয়ারনেস অ্যালাউন্স যেটা হয়, সেটা অনেক সময় স্টেট গভর্নমেন্ট একটু কম দেয়। আবার বেশ কিছু রাজ্য আছে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলেই দেয়। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি কোন রাজ্যে পরীক্ষা দিচ্ছ তার উপর নির্ভর করে স্টেট গভর্নমেন্ট সার্ভিসে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের তুলনায় একটু মাইনে কম হয়, একই লেভেল হওয়া সত্ত্বেও। মানে বেসিক লেভেলটা এক, বেসিক মাইনে স্ট্রাকচারটা এক, কিন্তু ডিএ বা ডিএনএস অ্যালায়েন্সের এবং অন্যান্য কিছু সুযোগ সুবিধার তফাতে
অনেক সময় স্টেট গভর্নমেন্ট সার্ভিসে একটু মাইনে কম হয়ে যায়, আবার অনেক সময় একই হয়। এবার তোমাকে দেখতে হবে তুমি সেন্ট্রাল গভর্নমেন্ট যাবে না স্টেট গভর্নমেন্ট যাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস হলে অনেক ক্ষেত্রে তোমার পোস্টিংটা সারা ভারত জুড়ে হতে পারে, আর স্টেট গভর্নমেন্ট হলে উইদিন দ্য স্টেট সাধারণত পোস্টিং হয়। যদি না তোমাকে ডেপুটেশনে কোথাও বাইরে পাঠানো হয়, সাধারণত উইদিন দ্য স্টেট তোমার সার্ভিসে পোস্টিং হবে। ঠিক আছে, নেক্সট। এবার যে কথাগুলো বলছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসের জন্য কি কি এক্সাম হতে পারে, যেমন ইউপিএসসি হয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এগুলো সাধারণত অফিসার গ্রেডের জন্য হয়, মানে গ্রুপ এ অফিসার লেভেলের জন্য বেশিরভাগ পরীক্ষাগুলো হয়, বা গ্রুপ বি এর হয়তো কিছু ওপরের দিকের পরীক্ষাগুলো হয়। কোনো জায়গায় যদি আমি ভুল বলি, কোনো ইনফরমেশন কেন ক্রমাগত চেঞ্জ হচ্ছে, তাহলে কাইন্ডলি এমনি তো আমি রিকোয়েস্ট করব যে যে লাইনে যাবে ব্রডার প্রিন্সিপালগুলো এখান থেকে বুঝে নাও, বুঝে নিয়ে সেই লাইনের লেটেস্ট গাইডলাইনগুলো কি গুগলে সার্চ দাও, বা কোনো কনসার্ন পার্সন থেকে বুঝো, তাতে তোমার বুঝতে আরো সুবিধা হবে এবং সঠিক গাইডলাইন আরো পাবে। একবার লাইনটা বুঝে নাও। ইউপিএসসি দিয়ে আমি ফর এক্সাম্পল, যদি তুমি আইএএস অফিসার হতে চাও, আইপিএস অফিসার হতে চাও, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস যেতে চাও, সাব ডিভিশনাল অফিসার যেটা এসডিও বলে, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইত্যাদি এই ধরনের সার্ভিসগুলোতে যদি যেতে চাও, প্রিন্সিপাল সেক্রেটারি একটা ডিপার্টমেন্টের স্টেটের ওই হাইয়েস্ট লেভেলে তিনি পোস্টিং থাকেন, মন্ত্রীর একদম কাছাকাছি, তাহলে প্রিন্সিপাল সেক্রেটারি এই ধরনের সব সার্ভিসগুলো সিভিল সার্ভিস দিয়ে ইউপিএসসি থ্রু দিয়ে যেতে হয়। এবং এসডিও এই ধরনের সার্ভিসগুলো কিন্তু স্টেট গভর্নমেন্টে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দিয়েও যাওয়া যায়। যারা একদম প্রথম শুনছো হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস দিয়ে আমি সিভিল সার্ভিস দিয়ে আমি সেখান দিয়ে আইএএস হয়ে প্রথম পোস্টিং এসডিও ডিএম হয়ে গেলাম খুব কম বয়সে, তারপরে আরও কয়েকটা পোস্টিং ডিএম থেকে উপরে উঠে গেলাম। খুব কম বয়সে যারা দেখবে এসডিও হয়ে গেছেন বা ডিএম হয়ে গেছেন, তারা বেশিরভাগ সময় আইএএস অফিসার হন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। আইটা জোড়া থাকে এই জন্য যে এইটাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস। আর স্টেট লেভেল থেকে ডাব্লিউবিসিএস যে এক্সাম হলো, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা হয় ডাব্লিউবিসিএস, তাহলে ডাব্লিউবিসিএস দিয়ে যারা যান তাদেরও গ্রুপ এ গ্রুপ বি এরকম থাকে, ক্যাটেগরাইজেশন থাকে। তাহলে ডাব্লিউবিসিএস এর থ্রু দিয়েও কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করা যায়, কিন্তু তাদের কি হয়, প্রমোশন রেটটা স্লো হয়, তারা একবারে কিন্তু এই লেভেল পৌঁছতে পারবেন না এসডিও। তাদের সাধারণভাবে নানান রকম পোস্টিং হয়, যেমন দু একটা নাম বলছি, বিডিও পোস্টিং হয়, বিভিন্ন রকম এই ধরনের পোস্টিং হতে হতে তারপরে তারা এসডিও লেভেলে আসেন, তারপরে ডিএম লেভেলে যদি পৌঁছন অনেকটা বয়স হয়। তাহলে যদি কম বয়সে আমি উঠতে চাই, সেই টার্গেট রাখি, শুধু ওইটুকু তফাৎ ভাবো, এন্ট্রি লেভেল একটা এক্সাম অন্য লেভেলে পাস করলে তুমি জীবনে অনেক দূর গড়িয়ে যেতে পারবে। শুধু সিভিল সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট যদি দেওয়ার ক্ষমতা থাকে, তবে প্রথমে বলি এর জন্য একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অনেকে পরে ডিসাইড করে স্যার আমি সিভিল সার্ভিসে যাব। সিভিল সার্ভিসের জন্য খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তুমি সেই বুঝে কিন্তু এইচএসএ এবং গ্র্যাজুয়েশনে ফিল্ড বাঁচবে। সমস্ত সিভিল সার্ভিসে যাওয়ার জন্য দুটো পেপার বাঁচতে হয়, দুটো সাবজেক্ট বাঁচতে হয়, সেই সাবজেক্টের প্রচুর পেপার পড়তে হয়। যেমন তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইন্টারন্যাশনাল বিজনেস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, ল, বিভিন্ন রকম সাবজেক্ট আছে, যে ধরনের কমার্স সবই আছে, কিন্তু সব সাবজেক্ট একরকম স্কোরিং হয় না। তাহলে যে সাবজেক্ট স্কোরিং বেশি হবে সেই সাবজেক্টে জেনারেলি নিয়ে পড়াশোনা করা ভালো আগের থেকে। একদম ভাববে না যে আর্টস তারা নেয় বোধ হয় যারা কম মার্কস পায়, একদম না। আমি আদারওয়াইজ বলছি, একটা জেনারেল প্রিন্সিপাল বলছি। মেডিকেল ফিল্ড থেকে পড়ে আইএএস হয়েছেন প্রচুর, ইঞ্জিনিয়ারিং পড়ে পড়ে আইএএস হয়েছেন প্রচুর, আর্টস ফিল্ড থেকে প্রচুর আইএএস হন, কারণ তাদের সাবজেক্টগুলো সিভিল সার্ভিসের জন্য খুব ভালো স্কোরিং হয়। ওয়্যারঅ্যাজ ওয়্যারঅ্যাজ জেনারেলি বলছি, কমার্স বা কিছু কিছু সাবজেক্ট আছে, ইভেন সায়েন্স রিলেটেড প্রচুর সাবজেক্ট আছে, বা ইঞ্জিনিয়ারিংও বলছি, সেগুলোর থেকে পাওয়াটা, অঙ্ক বা এই ধরনের জিনিস থাকে বলে পাওয়াটা একটু শক্ত হয়ে যায়। তাহলে সিভিল সার্ভিস যদি আমি যেতে চাই, ফোকাস করি, তাহলে আগের থেকে কিন্তু আমি আর্টস নেব ইলেভেন থেকে, এটা মাথায় রাখবো। আমার নম্বর মাধ্যমিকে ভালো হোক খারাপ হোক, আমি কিন্তু আর্টসটা পাচ্ছি তার জন্য না, আমি আর্টসটা পাচ্ছি এই কারণে, কারণ আমি পরে সিভিল সার্ভিসে যাব। আর্টস যেতেই হবে বলছি না, কিন্তু আর্টসটা সাধারণত স্কোরিং হয়। তুমি একটু খোঁজ নিয়ে দেখবে যারা সিভিল সার্ভিস ভাবছো, তারা কিন্তু ইলেভেন থেকেই চেষ্টা করবে লাইনটা সেরকম বেছে নেওয়া। কেন আফটার গ্র্যাজুয়েশন যদি তুমি নতুন করে আর্টসের একটা সাবজেক্ট পড়তে যাও, সেটা খুব শক্ত হয়ে যাবে, হিস্ট্রি পড়া এবং তার ডিটেলে তার আন্ডারে অনেকগুলো পেপার পড়া। কাজেই সিভিল সার্ভিস একটা বড় অপশন, অনেকে খুব পছন্দ করে। তবে আবার একটা কথা বলি,
ওইখান দিয়ে লিঙ্ক করে বলছি, তোমার নেচার বুঝে যাবে। তুমি যদি খুব শান্ত হও, তোমার যদি চ্যালেঞ্জিং অ্যাটমসফিয়ার ভালো লাগে না, তোমার যদি একটু অর্গানাইজড লাইফ ভালো লাগে, তাহলে তুমি সিভিল সার্ভিস নাও যেতে পারো। সিভিল সার্ভিসে অনেক প্রেশার নিতে হয়, খুব চ্যালেঞ্জিং। কারণ এই সার্ভিসে তোমাকে পলিটিক্যাল লোকের সঙ্গে ডিল করতে হবে, পাবলিকের সঙ্গে ডিল করতে হবে, মিডিয়া ডিল করতে হতে পারে, সব কিছু। কাজেই তোমায় সিভিল সার্ভিস যেতে হলে কিন্তু সেই রকম মানসিকতা দরকার। সিভিল সার্ভিস যাবো কারণ আমার লালবাতি ভালো লাগে সেটা নয় সবসময়। সমাজ সেবার ভাবনা যদি থাকে তাহলে বেশি ভালো হয়। তাহলে একটু ভেবে নিয়ে এগোবে সিভিল সার্ভিস যদি চাও। তার জন্য ইউপিএসসি বা স্টেট পিএসসি দিয়ে, যে স্টেট লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস হয়, সেগুলো দিয়ে ঢুকতে হবে। ঠিক। সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এগুলো দিয়ে যাওয়া যায় কাস্টমস, এক্সাইজ, ইনকাম ট্যাক্স অফিসার, সেন্ট্রাল অডিট সার্ভিস, আরও অনেক চাকরি আছে। সিজিএল হয় কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যারা গ্র্যাজুয়েট তারা দিতে পারে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই থেকে অর্গানাইজ হয়, এটা স্টেট লেভেল নয়। তাহলে সিজিএল দিয়ে কাস্টমস, এক্সাইজ, ইনকাম ট্যাক্স অফিসার, সেন্ট্রাল অডিট সার্ভিস এক্সেট্রা বিভিন্ন চাকরিতে যাওয়া যায়। কিন্তু বলে রাখি, সেন্ট্রাল গভর্নমেন্ট এই ধরনের সার্ভিসেস এজ লিমিটটা খুব বেশি নয়, মানে তুমি খুব বেশি বয়স অবধি পরীক্ষা দিতে পারবে না। মোস্ট প্রবাবলি এখন 27 বা 28, আর কিছু কিছু ক্যাটেগরি ওয়াইজ, কাস্ট ওয়াইজ কিছু কিছু রিল্যাক্সেশন আছে। তাহলে সিজিএল যদি দেওয়া যায়, তাহলে কাস্টমসের, এক্সাইজের, ইনকাম ট্যাক্স অফিসার, সেন্ট্রাল অডিট সার্ভিস এক্সেট্রা, তুমি এই একটাই পরীক্ষা দিচ্ছ, তোমার যেমন নাম্বার আসছে সেই বুঝে অপশান দিয়ে তুমি রাখলে তোমাকে ওই সার্ভিসের জন্য অপশানটা ক্লিয়ার করলে, মানে তুমি তাহলে ওই সার্ভিসে এন্ট্রি পেতে এলিজিবল হলে। তোমার যদি নম্বর কম হয়, ওই ওই পরীক্ষাতেই, একই পরীক্ষা দিচ্ছি বিভিন্ন সার্ভিসের জন্য, আমি এলিজিবল হয়ে যাচ্ছি যদি আমার মার্কসটা সেরম থাকে। কিন্তু আরও জানার দরকার আছে, যদি এই পরীক্ষা দাও তাহলে তার প্রিপারেশন কি করে হয় সব কিছু এই ভিডিওতে বলছি না, জানার দরকার আছে। এইগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে সাধারণত প্রিলিম হয়, মেন হয়, বা পেপার 1, পেপার 2 এই ধরনের থাকে। বেশ কিছু পরীক্ষায় সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার লেভেল ছাড়া এখন ইন্টারভিউ তুলে দেওয়া হয়েছে। আপাতত ইন্টারভিউ তুলে দেওয়া হয়েছে, আগে হতো। এখন সেগুলোর ক্ষেত্রে আবার টাইপিং স্পিড বা এগুলো চেক করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। সেটাও সব সার্ভিসের ক্ষেত্রে না, যদি ওই সার্ভিসে লাগে তবে। তাহলে এইগুলো হচ্ছে, এটা একটা, সিজিএলটা একটা বড় অপশন, প্রচুর মানুষ চাকরি পান এর থ্রু দিয়ে, এবং গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে বা এইচএস এর সঙ্গে সঙ্গে প্রিপারেশন শুরু করে যারা ফোকাসড, এবং খুব অল্প বয়সে চাকরি পাওয়া সম্ভব যদি তুমি ফোকাসড হও। 23-24 বছরের মধ্যে চাকরি পেয়ে গেলে তারপর জীবনে অনেক দূর গড়াতে পারবে। তাহলে এই সার্ভিসগুলো যদি দিতে চাও, তাহলে এই সার্ভিসের জন্য আগের থেকে প্রিপারেশন নেবে। এবং জেনারেলি বলে রাখি, মাধ্যমিক 8, 9, 10 এইসব সময়কার হিস্ট্রি, জিওগ্রাফির, অ্যারিথমেটিক্স বা অন্যান্য ম্যাথামেটিক্সের পোর্শন, এইগুলো বেশিরভাগ আসে এই পরীক্ষায়। জিকে, জেনারেল ইন্টেলিজেন্স এগুলো তো থাকেই, তার সঙ্গে এগুলো বেশি আসে। তাহলে এইগুলোর প্রিপারেশন কিন্তু ভালো করে রাখতে হবে, এই বইগুলো ফেলে দিলে চলবে না। তাহলে সিজিএল হলো। সিএইচএসএল কি? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, মানে যেগুলো সিনিয়র সেকেন্ডারি পরে 12 লেভেলের পরেই যে পরীক্ষাগুলো দেওয়া যায়, এগুলো সাধারণত গ্রুপ ডি বা গ্রুপ সি এর নিচের লেভেলের জন্য এই পরীক্ষাগুলো হয়। মানে যেখানে আমি হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশনের বেসিসেই পরীক্ষা দিতে পারবো, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু। সেই পরীক্ষাগুলো দিয়ে যে ধরনের গ্রুপ ডি বা গ্রুপ সি এর নিচের লেভেলের যে চাকরিগুলো হয় সেগুলোর জন্য এগুলো নেওয়া হয়। কিন্তু তাও বলছি, কোনো চাকরি কিন্তু কোনো কাজই ছোট নয়। বারবার নিজের পরিস্থিতি অনুযায়ী জব সিলেক্ট করবে। এবং ওটাই শেষ নয়, জীবনে একটা সার্ভিসে ঢুকে গেলে আরেকটা বড় ইনফরমেশন দিই, যে একবার সরকারি চাকরিতে ঢুকে গেলাম মানে ওখানেই সিল হয়ে গেলাম তা নয়। আমি চাইলে জীবনে ওই চাকরি করতে করতে পড়াশোনার ফোকাসটা রেখে, যদি আমার আরো ইচ্ছে থাকে, আমি আবার নেক্সট লেভেল পরীক্ষাগুলো চালিয়ে যেতে পারি দিতে। নো অবজেকশন নিতে হয় সাধারণত চাকরিতে, দিয়ে আমি নেক্সট লেভেল পরীক্ষা দিতে পারি। এবং একবার তুমি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে যাও, সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে যাও, তোমার অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষা দেওয়ার এজ রিল্যাক্সেশন বেড়ে যাবে। তখন তখন তুমি আরো বেশি বয়স অব্দি পরীক্ষাগুলো বসতে পারবে। এইভাবেই স্টেট গভর্নমেন্ট, তুমি যদি ক্যাডারে চলে আসো, তাহলে স্টেট গভর্নমেন্ট অন্যান্য সার্ভিস যদি আরো দিতে চাও, তোমার কিন্তু আরো বেশি বয়স অব্দি দিতে পারবে একজন ফ্রেশ ক্যান্ডিডেটের তুলনায়। তাহলে একবার গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেলে তুমি ঢুকে পরের লেভেলের জন্য পরীক্ষা দিতে পারো। এছাড়া ইনস্টিটিউশন স্পেসিফিক এক্সামিনেশনস হয়, বললাম যেমন কিছু কিছু চাকরি হয় যেগুলো সেই ইনস্টিটিউশনরা নিজেরা কন্ডাক্ট করে থাকে। সবসময় যে পাবলিক সার্ভিস কমিশন ওই স্টেটের বা ইউপিএসসি এরা কন্ডাক্ট করবে তা নয়। সরকারি চাকরি বা সরকারি জাতীয় চাকরি যেগুলো আন্ডারটেকিং এ, যেগুলো সেগুলো ওই ইনস্টিটিউশনরা নিজেরা নিয়ে থাকে। যেমন এক্সাম্পল দিচ্ছি, ধরো কোনো কর্পোরেশনের চাকরি হচ্ছে, সেই কর্পোরেশন নিজে নিয়ে থাকে।
এরকম ভাবেই কোনো ইলেকট্রিসিটি বোর্ড যদি চাকরি হয়, তারা সেই পরীক্ষা নিজেরা নিয়ে থাকে। তাহলে এই পরীক্ষাগুলো আবার স্কুল টিচার, কলেজ টিচার, এই ধরনের লাইন তো আছেই, সেগুলো লাইনগুলো সম্বন্ধে একটু পরে বলছি। তাহলে ওগুলো হলো কলেজ বা ইউনিভার্সিটি টিচিং আমি যেতে চাইছি। তাহলে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এক্সামের দিকে যাবে, তারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন জেনারেলি যেগুলো বলে তার জন্য প্রিপারেশন করবেন, এবং তার জন্য স্পেসিফিক বইপত্র খুব ভালো বাজারে এখন আছে, এবং কি কি সাবজেক্ট পড়তে হবে সেগুলো আগের থেকে বুঝে নেওয়া এবং অ্যাকর্ডিংলি 11 থেকে প্রিপারেশন মানসিকভাবে নেওয়া, অনেক সুবিধা থাকবে তোমার। কোনো ইনস্টিটিউশন আগের থেকে ভর্তি হয়ে যাও না, আমি রিকোয়েস্ট করছি। আগের থেকেই বড় বড় ইনস্টিটিউশন যারা 50,000, 1 লাখ এইসব টাকা নেয়, সেখানে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। তুমি নিজের আর্থিক অবস্থা, নিজের সময় সবকিছু বুঝে মেন পড়াশোনাটা ভালো করবে, ওইখানে যেন গন্ডগোল না হয়ে যায়। বই কিনে বা কোনো পাড়ার কারোর কাছে বা পরিচিত কারোর কাছে বা কোনো স্পেসিফিক ইন্ডিভিজুয়াল টিচার যদি এরকম পড়ান, যাতে মেন পড়াশোনাটা ঠিক থাকে, তার সঙ্গে এগুলোর প্রিপারেশন অল্প অল্প নিতে শুরু করে দিতে পারো, তাহলে অনেক কম বয়সে চাকরিতে এন্ট্রি নিতে পারবে। কলেজ বা ইউনিভার্সিটি টিচিং বা স্কুল টিচিং এগুলোতে যদি কেউ যেতে চান, তাহলে সে গ্র্যাজুয়েশন, নর্মাল গ্র্যাজুয়েশন করবে, যে লাইন তার পছন্দ সেই লাইনে এইচএস পড়বে, গ্র্যাজুয়েশন পড়বে, মানে বিএ, বিএসসি, বিকম এগুলো করবে, বা বিবিএ এই ধরনের কোর্স করবে। সেগুলো করার পরে সে মাস্টার ডিগ্রি করবে। বেটার হয় মাস্টার ডিগ্রি করলে, গ্র্যাজুয়েশনের বেসিসে স্কুলে ঢোকা যায় কিছু, কিন্তু বেটার হয় মাস্টার ডিগ্রি করলে যদি স্কুল টিচিংয়ে ঢুকতে হয়। পরে মাইনে বেশি হয় এবং স্কোপ বাড়ে, এবং তারপরে স্কুল টিচিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় এখন বিএড কম্পালসারি হয়ে গেছে। ব্যাচেলর অফ এডুকেশন একটা বিএড কোর্স করতে হয়, সেটা প্রায় 2 বছর সময় লেগে যাচ্ছে। তাহলে ব্যাচেলর অফ এডুকেশন কোর্স পাওয়ার জন্য নাম্বার ভালো রাখতে হবে নিজের মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনে। সেগুলোতে আমি ভালো করে পড়াশোনা করব, বিএড করব, স্কুল টিচিংয়ের জন্য যে এক্সাম হয়, যে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেগুলো দেবো, দিয়ে স্কুল টিচিংয়ে যাব। বা কলেজ টিচিং বা ইউনিভার্সিটি টিচিং যাওয়ার জন্য কি করব, এটা পরে আমি দরকার হলে আলাদা একটা ভিডিও করব, কিন্তু আপাতত বলি মাস্টার ডিগ্রি করব। মাস্টার ডিগ্রি করার পরে নেট বা সেট এক্সাম হয়, সেটটা স্টেট গভর্নমেন্ট, সেই স্টেট গভর্নমেন্ট কনসার্ন অর্গানাইজ করে, নেটটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্গানাইজ হয়, বা সায়েন্সের ক্ষেত্রে সিএসআইআর থেকে অর্গানাইজ করা হয়। এই নেট বা সেট পরীক্ষা একটা পাস করতে হয়, সেটা কিন্তু ভালো করে গ্র্যাজুয়েশন মাস্টার্স পড়লেই পাস করা যায়, একদম কিছু বিরাট কিছু শক্ত না, এগুলো এখন এমসিকিউ প্যাটার্ন হয়ে গেছে। মানে ছোট ছোট কোয়েশ্চেন আসে, ওই গোল্লাতে আমাকে কারেক্ট আনসারটা গোল করতে হবে, দ্যাটস অল। তাহলে কলেজ বা ইউনিভার্সিটি টিচিং আসার জন্য মাস্টার ডিগ্রি করার পরে নেট বা সেট পাস করা, বা তারপরে পিএইচডি করা, এবং পার্ট টাইম টিচিং থেকেও যদি শুরু করা যায় তাহলে শুরু করা, পাবলিকেশনের দিকে যাওয়া, এই ধরনের কিছু কিছু কাজ আছে যেগুলো করলে ভালো হয়, তাতে অনেক সময় পয়েন্ট পাওয়া যায়। সেই পয়েন্টগুলো তোমার ইন্টারভিউ বা টোটাল চাকরি পাওয়াতে কাউন্টেড হয়। কলেজ ইউনিভার্সিটি টিচিংয়ের জন্য এইটুকু বলে রাখি যে ভালো করে রেজাল্ট রাখা খুব দরকার, ভালো রেজাল্ট রাখা, ভালো সাবজেক্ট শেখা, কেন তুমি পরে একজন টিচার হবে, তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। এইটুকু আপাতত বলে রাখলাম, কলেজ ইউনিভার্সিটি টিচিংয়ের জন্য স্পেসিফিক্যালি পরে বলবো। রিসার্চ অর্গানাইজেশন যারা কলেজ ইউনিভার্সিটি টিচিং এর দিকে যাচ্ছে, স্পেসিফিক্যালি তাদের রিসার্চ একরকম, আর যারা রিসার্চ অর্গানাইজেশন একদম রিসার্চার হয়ে জব করছেন, ফুল টাইম রিসার্চ, তাদের একরকম। সায়েন্সের ক্ষেত্রে তো অনেক আছে, সোশ্যাল সায়েন্সেও কিছু কিছু আছে, কমার্সের লাইনে এরকম রিসার্চ অর্গানাইজেশন সরকারি ক্ষেত্রে অন্তত আছে বলে আমার জানা নেই। বেসরকারি ক্ষেত্রে কিছু কিছু রিসার্চ অর্গানাইজেশন থাকে যারা অন্যান্য অর্গানাইজেশনের জন্য রিসার্চ করে থাকে পয়সার বিনিময়ে। তাহলে রিসার্চ অর্গানাইজেশন যদি কেউ জয়েন করতে চায়, সায়েন্স গ্র্যাজুয়েটরাও মাস্টার ডিগ্রি করার পরে বা পিএইচডি করার পরে এরকম, তারা রিসার্চ অর্গানাইজেশন জয়েন করতে পারে, তারা ফুল টাইম রিসার্চার হতে পারে, সোসাইটির জন্য কন্ট্রিবিউট করতে পারে। এর আনন্দ আলাদা এবং এর পথ আলাদা। তাহলে রিসার্চ অর্গানাইজেশন যারা করতে চাও, তাদের ডেফিনেটলি হায়ার স্টাডিজে যেতে হবে, সেটা টুক করে হয়ে যাবে না, ভীষণ অল্প সময় হয়ে যাবে না। তাহলে এর জন্য কোনো স্পেসিফিক যদি ওই অর্গানাইজেশনের পরীক্ষা হয় সেগুলো দেওয়া, এছাড়া নেট সেট দেওয়াটা অনেক ক্ষেত্রে, এইসব ক্ষেত্রেও কম্পালসারি হয়, আবার হয়ও না অনেক ক্ষেত্রে। তাহলে রিসার্চ অর্গানাইজেশন যারা যেতে চাও, সেটা তাদের হায়ার স্টাডিজ যাতে ভালো লাগে তাদের জন্য। নেক্সট, ডিফারেন্ট জবস আর ক্যারিয়ার অপশনস কন্টিনিউ করছি। এই স্লাইডটাই আমাদের লাস্ট স্লাইড, এবং যারা সত্যিই জানতে চাও রিকোয়েস্ট করব পুরোটা শুনে নাও। এটা আমি অনেক স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট পাই, পরে দেখি তারা ভুল লাইন চয়েস করে ফেলে, সেই জন্য আমার কষ্ট হয়। তাই আমার খুব মনে হয় যে এই ভিডিওটা আমি যেটুকু জানি অন্তত শেয়ার করা একটা কাজের কাজ হবে। ল বেসড ক্যারিয়ার্স লাইক জাজ,
government lawyer, private practice as lawyer, law officers in PSUs or private concerns, etc. ল বেসড ক্যারিয়ার্স, মানে তুমি যদি এলএলবি করতে চায় কেউ, খুব ভালো লাইন, একটা মাথা ঠান্ডা করে শোনো, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ইউনিক লাইন, জীবন তোমার একদিকে নিয়ে চলে যাবে, কিন্তু তোমার সমাজে প্রতিষ্ঠা, সম্মান সবকিছু তার উপর নির্ভর করবে। 12-এর পরে এক্সাম দেয়া যায়, সেটা দিয়ে 5 ইয়ার্স লতে ঢোকা যায়। অনেক জায়গা বিএলএলবি ডিগ্রি দেয়, অনেক জায়গা বোধহয় শুধু এলএলবি ডিগ্রি দেয়। তাহলে আমরা এক্সাম দিয়ে একদম ক্ল্যাট এক্সাম হয়, কমন ল এন্ট্রান্স টেস্ট এক্সাম হয়, বা অনেক ইউনিভার্সিটি নিজস্ব এক্সাম নেয়, সেই এক্সাম নিয়ে তার বেসিসে তারা 12-এর পরেই কেউ যে কোনো ফিল্ড থেকে, আর্টস সায়েন্স কমার্স যে কোনো ফিল্ড থেকে তারা লতে যেতে পারেন। 5 ইয়ার্স ল পড়লেন, বিএ এলএলবি ডিগ্রি হলো, তাহলে গ্র্যাজুয়েশন একটা দুরকম গ্র্যাজুয়েশনের ডিগ্রি হলো, একটা ল গ্র্যাজুয়েশন, একটা আর্টস গ্র্যাজুয়েশন। হওয়ার পরে 5 ইয়ার্স ল এর পরে তারা সার্টেন টাইম প্র্যাকটিস করে বা প্র্যাকটিস না করে তারা অ্যাজ লয়ার প্র্যাকটিস করতে পারেন, কারোর আন্ডারে শুরু করতে পারেন, বার কাউন্সিলের তার রেজিস্ট্রেশন হয়ে গেলে। এবং সেই প্র্যাকটিস করার পরে বিভিন্ন অপশানস থাকে, ক্রিমিনাল লয়ার হতে পারেন, কেউ সিভিল প্র্যাকটিস করতে পারেন, কেউ ট্যাক্স প্র্যাকটিস করতে পারেন, এরকম বিভিন্ন দিকে স্পেশালাইজেশনও হয়। আবার স্টেট গভর্নমেন্টরা তারা জাজ হওয়ার জন্য যে এক্সাম হয়, সেটা যেমন WBCS হয়, এখানে গভর্নমেন্ট জাজ হওয়ার জন্য তাদের এক্সাম হয়। সেই প্রত্যেকটা পিএসসি এরকম এক্সাম নেয়, প্রত্যেকটা স্টেটের, তারা পাবলিক সার্ভিস কমিশন এক্সাম নেয় জাজ হওয়ার জন্য। এলএলবির ভিত্তিতে জাজ হওয়ার জন্য এক্সাম দেওয়া যায়। আবার পরে যারা সঙ্গে সঙ্গে চাকরি পেলেন না, পরবর্তীকালে সিনিয়র লেভেলে জাজ হওয়ার এন্ট্রি নেওয়ার জন্য আবার পরীক্ষা দেয়। এরকম বেশ কিছু অপশানস আছে, আমি তার ডিটেলে যাচ্ছি না এখানে, আবার বলছি। কিন্তু একটা কথা বলে রাখি, 5 ইয়ার্স ল হতে পারে, আফটার গ্র্যাজুয়েশন 3 ইয়ার্স ল হতে পারে। মানে আমি বিকম করলাম, বিএসসি করলাম, বিএ করলাম, এবার আমার মনে হয়েছে আমি লতে যাব, তাহলে আমি 3 ইয়ার্স লতেও যেতে পারি, কিন্তু তাহলে আর 5 ইয়ার্স করতে হবে না, কোনো মানে নেই। তাহলে আমি 3 ইয়ার্স ল যে সমস্ত ইউনিভার্সিটি পড়ায় তাদের এন্ট্রান্স এক্সাম দেবো এবং সেখানে আমি এন্ট্রি নেব। তাহলে 3 ইয়ার্স লতে যদি যাই, তাহলে ল পড়ার পরে আমার কাছে অপশনস থাকবে, আমি জাজ হতে পারি, এক্সাম হয় এপিপি, পাবলিক প্রসিকিউটর বা এপিপির এক্সাম হয়, পিপি এপিপি এই সমস্ত এক্সাম হয়। হাইকোর্টরা অনেক সময় ল অফিসার বা ল রিলেটেড জবের জন্য চাকরি অ্যাড বেরোয়। বিভিন্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং ল অফিসার হয়, বা ব্যাংকের ল অফিসার হয়, প্রাইভেট কনসার্নসের ল সেল হয়, সেখানে এগুলো এন্ট্রি নেওয়া যায়। তাহলে ল পড়ে অনেক অপশানস আছে। জাজ হওয়া তো একটা জীবনের খুব ভালো অপশান, খুব ভালো লাইন, যেখানে তোমার অন্তত পলিটিক্যাল প্রেশার বা এগুলো থাকবে না, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে থাকে। আমি কিন্তু কোনো সার্ভিসেরই তুলনা করছি না, প্লিজ ডোন্ট মিস ইন্টারপ্রেট। আমি সেই সার্ভিসের বিভিন্ন দিক সম্বন্ধে আমার ধারণা বলছি। নেক্সট, তাহলে ল যদি করতে হয় একটা কথা মাথায় রাখতে হবে, একটু সময় লাগবে। মানে যাদের হাতে সময় আছে তাহলে একটু সময় হাতে রেখো, কেন 26-27 তো হবেই। আর যারা গ্র্যাজুয়েশনের পর 3 ইয়ার্স ল পড়ে যাচ্ছ, তাদের ধরে রাখতে হবে 28-30 অব্দিও ধরে রাখতে হবে। কিন্তু একবার ক্যারিয়ার স্টার্ট হলে সেটা খুব সুন্দর ক্যারিয়ার হতে পারে, এবং তার নিজস্ব প্লাস মাইনাস দিক আছে, সব চাকরির মতন এই চাকরিরও আছে। ট্রান্সফারেবল হয় জজের চাকরি, তুমি কিছুদিন পরে পরে স্টেট লেভেলে ট্রান্সফার হবে, পরে প্রমোশন হবে, অ্যাকর্ডিংলি ট্রান্সফার হবে, এই সমস্ত। তাহলে সেটা একটু একটু সময় লাগবে, কিন্তু চাকরি খুব ভালো। ডিফেন্স ফোর্সেস লাইক আর্মি, নেভি এক্সেট্রা, অ্যান্ড অলসো পুলিশ সার্ভিস। পুলিশ সার্ভিসের জন্য আলাদা পরীক্ষা হয়, স্টেট লেভেলে আলাদা পরীক্ষা হয় পুলিশ সার্ভিসের জন্য। সেই পরীক্ষাগুলো যে লেভেলের পুলিশ অফিসারে তুমি ঢুকতে চাইছো, সাব ইন্সপেক্টর এক্সাম হয়, অন্যান্য এক্সাম হয়, সেগুলোতে ঢোকা। তাহলে পুলিশ সার্ভিসে জয়েন করতে পারি এক, না হলে আর্ম ফোর্স, নেভি, আর্মি এক্সেট্রাতে জয়েন করতে পারি, এটা খেয়াল রাখা। আমরা সব সময় কনভেনশনাল লাইনগুলোর কথা চিন্তা করি। আমি দেখেছি এমন অনেক ছাত্র যারা পড়াশোনা অনেক সাধারণ রেজাল্ট করেছে, বাবা মা ধরেই নিয়েছেন জীবনে বোধহয় ভালো কিছু হবে না, বারবার বলছি এটা কিন্তু কখনো মনে করবে না। এবং পেরেন্টসদেরও রিকোয়েস্ট করছি যে স্কুলের রেজাল্ট খারাপ হলো, প্রাইমারিতে পড়ছে, 1-2-তে পড়ছে, ফার্স্ট হলো না, সেকেন্ড হলো না, কি টেনশন হয়ে যায়, বাড়িতে প্রায় যুদ্ধ হয়ে যায়, ছেলে পুলেদের একদম বকাবকি মারধর করতে শুরু করেন, দয়া করে করবেন না। কেন, আমার এক্সপিরিয়েন্স বলে এবং অন্যদেরও এক্সপিরিয়েন্স বলে, স্কুলে এমনও মানুষ আছেন, অনেককে আমি জানি, তারা স্কুল লেভেলে ফেল করেছেন একাধিক ক্লাসে, তারা জীবনে পোস্ট ডক্টরেট করেছেন এবং বিদেশে ভালো ইউনিভার্সিটিতে সেটেল, তারা জীবনে
ল জাজ হয়েছেন, তারা জীবনে আর্ম ফোর্সেসে গিয়ে তারা সৈনিক হয়েছে, দেশের জন্য দেশের নাম উজ্জ্বল করছে এবং তার নিজের পরিবারকে যথেষ্ট ভালোভাবে ভরণ পোষণ করতে পারে, কারণ আর্ম ফোর্সেসের মাইনে যথেষ্ট অন্য চাকরির চেয়ে ভালো। তাহলে এই ধরনের সার্ভিসগুলো, আবার বলি, যারা খেলাধুলা করো, শরীর চর্চা করো, ভালো শরীর আছে এবং প্যাশন আছে কাজ করার মতন, শুধু জীবনে সিকিওর জবের মধ্যে যেতে চাই না, আমার একটা চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে, সোসাইটির জন্য কাজ করার ইচ্ছাও আছে, তাহলে তারা আর্ম ফোর্সেসেও যেতে পারো। এবং তারা এরকম ফোর্সে, শুধু কিন্তু এই ফোর্সগুলোতে যে আর্ম ফোর্সে যেতে হবে তা নয়, এরকম ফোর্সগুলোতে আবার টেকনিক্যাল উইংও থাকে এবং অন্যান্য উইংও থাকে, যেখানে কিন্তু এই ধরনের ফোর্সের কাজে টেকনিক্যাল লোকেদেরও নেওয়া হয়, মানে ইঞ্জিনিয়ারদের নেওয়া হয় কিন্তু। তাহলে এই ধরনের ফোর্সও জয়েন করা যেতে পারে। ঠিক আছে, এটা একটা অপশন, ভুলে যাবে না। পাইলট হতে পারে, মেয়েরাও পাইলট হতে পারে, এবং আমাদের দেশে খুব, ভারতবর্ষে এখন দেখা যাবে পাইলটরা অনেক মহিলা পাইলট আছে। তারা কি কনফিডেন্স, তাদের বিহেভিয়ার অ্যাটিটিউডই অন্যরকম। তার জন্য সায়েন্স নিয়ে সাধারণত পড়তে হয় যতদূর আমি জানি। তাদের আইসাইট ভালো হতে হয় জেনারেলি, চোখে খুব পাওয়ারের চশমা হলে পাইলট হওয়া যায় না। কিছু কিছু এরকম রেস্ট্রিকশন থাকে বিভিন্ন ফিল্ডে, সেগুলো তোমায় জেনে নিতে হবে। কিন্তু যদি আমি পাইলট হতে চাই, আমি মেয়ে হয়ে একজন পাইলট হতে চাই, সেই সম্মানের জায়গাটা পেতে চাই, তাহলে কিন্তু আমাকে 11-12 সায়েন্স নিয়ে পড়তে হবে, এটা বুঝে নিতে হবে আগের থেকে। নাহলে ভুল লাইনে চলে গেলে পরে তো করার কিছু থাকবে না। ঠিক আছে, এই জন্য খুব ইম্পর্টেন্ট আগের থেকে ডিসিশন নেওয়া। ব্যাংকিং সেক্টরের অফিসার বা ক্লার্ক, ব্যাংকের ক্ষেত্রে কেউ ক্লার্ক হতে পারে, অফিসার হতে পারে। ব্যাংকের ক্ষেত্রে আমি যদি অফিসার হওয়ার জন্য এক্সাম দিই, গ্র্যাজুয়েশনের বেসিসে দেওয়া যায় ব্যাংক পিওর এক্সাম বলে। ব্যাংক পিওর এক্সাম দিলে আমি ব্যাংকের একদম অফিসার গ্রেডে ঢুকতে পারি। তাহলে সেই অফিসার গ্রেডে ঢুকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এরকম হয়ে জীবনে প্রমোশন হয়, এবং সেটা ভালো চাকরি, ব্যাংকিং সেক্টরে খুব ভালো চাকরি। কিন্তু আবার বলি, ব্যাংকিং লেভেলেও প্রিপারেশনের জন্য ইংলিশ, জিআই, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, যে ধরনের জিনিসগুলো দরকার সেই পড়াশোনাগুলো আগের থেকে ভালো করে করব। ব্যাংকিংয়ে যদি যেতে চাই, তাহলে ব্যাংকের মতো আগের থেকে প্রিপারেশন নেব। ব্যাংকিংয়ের প্রিপারেশন সাধারণত এমবিএ এন্ট্রান্সে কেউ যদি দিতে চাও, মানে গ্র্যাজুয়েশনের পর এমবিএ পড়তে চাও, তার এন্ট্রান্সের সঙ্গে মিল আছে। ব্যাংকের ক্লারিক্যাল লেভেলেও যাওয়া যায়, প্রথমে ক্লারিক্যাল লেভেলে এন্ট্রি নিলাম, পরে আবার অফিসারের পরীক্ষা দিয়েও যাওয়া যায়। এমবিএ করে বা মাস্টার ডিগ্রি করে অনেকে ব্যাংকে ডাইরেক্ট অফিসার লেভেলেও ঢুকতে পারে, সেগুলোরকম একটা এন্ট্রির পরীক্ষা আছে। সেগুলো প্লেসমেন্ট দিয়ে কিছু কিছু ব্যাংক বিভিন্ন মার্কেটিং অফিসার এক্সেট্রা নেয়, সেগুলো অফিসার গ্রেডেরই জব হয়, কিন্তু সেগুলো মাস্টার ডিগ্রি করে হয় সাধারণত। ব্যাংক পিও, যেটা কম্বাইন্ড লেভেল গ্র্যাজুয়েশনের ভিত্তিতে দেওয়া যায়, যে কোনো ফিল্ডে স্টুডেন্টরা যেতে পারে। আর্টস, সায়েন্স, কমার্স বলে এখন আর প্রায় একাত্তা জব ছাড়া কোনো ভাগ খুব একটা নেই, কাজেই যে কোনো লেভেলে স্টুডেন্টরাই দিতে পারে। প্রাইভেট সেক্টর আফটার গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রি, এছাড়া কেউ শুধু গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করে প্রাইভেট সেক্টরে এইচআর সেকশন, অ্যাকাউন্টিং সেকশন, রিসেপশনিস্ট, প্রোডাকশন সেকশন, অপারেশন এক্সেট্রা বিভিন্ন দিকে যেতে পারে। তাহলে এই অপশানগুলো তো আছেই, যে প্রাইভেট সেক্টরে আমি জয়েন করব আফটার গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি। ভালোভাবে পড়াশোনা করলে, ভালো নম্বর রাখলে, যেমন কমার্সের ক্ষেত্রে বলি, অনেকে মাস্টার ডিগ্রি করার পর ভালো ভালো অর্গানাইজেশন যেমন পিডাব্লিউসি, কেপিএমজি এক্সেট্রা, এই ধরনের ইওয়াই, এই ধরনের অর্গানাইজেশন জয়েন করেন। এবং এই ধরনের অর্গানাইজেশন জয়েন করা মানে তাদের ফিল্ড যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড জায়গায় তারা জয়েন করছে। এরকমও করা যায়, ছোট ফার্ম দিয়ে শুরু করবে জীবনে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যে ধরনের কাজ করছো সেটা বেশি ইম্পর্টেন্ট। আজকে কত মাইনে পাচ্ছ এটাকে সবসময় ফোকাস করবে না। অনেকে ভুলভাবে ভাবে যে আমি স্যার ঢুকলাম কিন্তু 10,000 টাকা মাত্র মাইনে। নো, দ্যাট ইজ নট দ্য মেন থিং। তুমি যেখানে ঢুকছো সেই অর্গানাইজেশনটা কেমন, তোমার কাজ শেখা যাচ্ছে কিনা, সেখান থেকে তুমি শিখে নিয়ে আবার 1-2 বছর পরে চেঞ্জ করো বা নেক্সট লেভেলের পরীক্ষা দাও। কিন্তু যদি কাজের জায়গাটা ভালো না হয়, পরিবেশ তোমার নিজের ইন্টারেস্টের পুরো এগেনস্টে হয়, তাহলে 10-এর জায়গায় 20 পেলেও সেটা কিন্তু ক্ষতিকারক হয়ে যেতে পারে। তাহলে সেটা খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট মাইনেটা শুধু দেখবে না, কাজটা শিখতে পারছো কিনা, সেখানে স্কোপ আছে কিনা, এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া এক্সিকিউটিভস অফ ইলেকট্রিক সাপ্লাইরা নিজেদের এক্সাম নেয়, পাবলিক সেক্টর আন্ডারটেকিংটা নেয়, সেগুলো একটু খেয়াল রাখা। প্রফেশনাল কোর্সেস লাইক সিএ, সিএস, সিএমএ, সিএফ এক্সেট্রা, যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে, কমার্স নিয়ে পড়ে, ইভেন অন্য ফিল্ড দিয়েও, তারা সিএ, সিএস, সিএমএ এক্সেট্রা, সিএফএ, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এই ধরনের এক্সাম দিতে পারে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এই ধরনের বিভিন্ন কোর্স আছে যে ধরনের প্রতিষ্ঠানগুলো করায়। এই প্রতিষ্ঠানগুলো থেকে এই ধরনের কোর্সগুলো এন্ট্রি নিয়ে নির্দিষ্ট এক্সাম দিয়ে করা যায়। যারা বিকমের সঙ্গে করতে চাও তাদের জন্য ডিটেলে আমি পরে আবার বলবো, কিন্তু বিকমের সঙ্গে যারা করতে চাও তারা এইচএস লেভেল থেকে এর জন্য ফোকাস করবে এবং প্রিপারেশন নেবে। আবার বলি,
যদি মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করে কোনো প্রাইভেট সেক্টরে যাও, তার সঙ্গে যদি সিএ, সিএস, সিএমএ এক্সেট্রা থাকে, তোমার জব প্রসপেক্ট এবং মাইনে অনেক বেটার হবে দেন নর্মাল গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রি। একই কাজ করবে, স্কোপ অনেক বেশি। তাই যাদের ক্ষমতা আছে, যারা ভালো স্টুডেন্ট, ক্ষমতা মানে পয়সার টার্মসে বলছি না, পয়সার টার্মসে বিরাট কিছু খরচা নয় ফিল্ডগুলোতে, কেন টোটাল কোর্স করতে একটা আইডিয়া দিয়ে রাখি, সিএস, সিএস, সিএম এক্সেট্রা, এই তিনটের আইডিয়া দিয়ে রাখি। ইনস্টিটিউট যা নেয়, পুরো সবকটা লেভেল মিলিয়ে ইনস্টিটিউট যা নেয়, খেপে খেপে একটা করে পাস করলে পরেরটার জন্য পয়সা দিতে হবে এবং বই পাবে। এই যে ইনস্টিটিউট নেয় সেই পোর্শনটা হচ্ছে এখনকার রেট অনুযায়ী মোটামুটি ভাবে হয়তো 1,50,000 টাকা। খেপে খেপে, বারবার বলছি, সেটা কিন্তু ওভার এ পিরিয়ড অফ 4 years বা 5 years, 1,50,000 টাকা। এছাড়া কেউ যদি কোচিং নেয়, তাহলে কোচিং এর জন্য তার হয়তো আরো 1-1.5 লাখ টাকা খরচা পড়বে। তার মানে ম্যাক্সিমাম তোমার 2 থেকে 3 লাখ টাকার মধ্যে টোটাল কোর্সটা হয়ে যায়, যেটা অনেক XYZ ইনস্টিটিউশন এখন ব্যাচেলার ডিগ্রি করতে গেলেও লাগে। কিন্তু এই ফিল্ডগুলোতে যা খরচ তার তুলনায় রিটার্ন অনেক বেশি। যাদের ক্ষমতা আছে, নিজেদেরকে আন্ডার এস্টিমেট করো না, তারা এই ধরনের প্রফেশনাল কোর্স অবশ্যই করবে। তবে দিজ আর মেনলি কমার্স রিলেটেড, সেই জন্য আমি জেনারেলি বলবো, সায়েন্সে কিছু স্টুডেন্টরা করে, আর্টসে যদি গ্র্যাজুয়েশন করে থাকো, আমি সাধারণত দেখেছি অনেকে ভুলভাবে এগুলোকে পড়ে নেয়। সাধারণত বলছি, আর্টসে গ্র্যাজুয়েশনের পরে এই ধরনের ফিল্ডগুলোকে না নেওয়াই ভালো। কেননা তুমি 55% পেয়ে গ্র্যাজুয়েশনে বা এন্ট্রান্স দিয়ে পেয়ে যেতে পারো চান্স এগুলোতে, কিন্তু পরে দেখবে বুঝতে বা পড়তে অসুবিধা হচ্ছে, কেন এটা পুরো তোমার নেচারের এগেনস্টে। এগুলো কমার্স থেকে আসা সবচেয়ে ভালো, না হলে সায়েন্স থেকে আসা যায়, কিন্তু নট ফ্রম আর্টস, এটা আমার সাজেশন। ঠিক আছে? নেক্সট, ট্যাক্স প্র্যাকটিস কেউ করতে পারে, পার্সোনাল ট্যাক্স প্র্যাকটিস করতে পারে আফটার গ্র্যাজুয়েশন, আফটার মাস্টার ডিগ্রি কমার্স থেকে ট্যাক্স প্র্যাকটিস করতে পারে, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি আসার পর স্কোপটা দারুণ বেড়েছে। এবং এছাড়া কেউ এলএলবি করার পরও ট্যাক্স প্র্যাকটিস করতে পারেন। কেউ প্রফেশনাল কোর্স সিএ ইত্যাদি করে যদি ট্যাক্স প্র্যাকটিস করেন, তার ভ্যালুয়েশন অনেক বেশি আর তার কাজের দামও বেশি পাবেন। এছাড়া নিজের বিজনেস তো আছেই, কখনো খারাপ ভাববে না, এই ফিল্ডটা খুব ভালো ফিল্ড। খুব বিভিন্ন ধরনের ব্যবসা হতে পারে, সৎ পথে থেকে এথিক্যাল ওয়েতে ব্যবসা করাতে খুব ভালো ভালো ব্যবসা হতে পারে। আজকাল অনলাইন বিজনেস হয়ে অনেক কিছু হয়েছে, তবে হ্যাঁ, বুঝে করবে, নিজের নেচার বুঝে করবে। সেটা কিরকম ব্যবসা করবে এটা একটা অন্য ফিল্ড। তাহলে ওন বিজনেস তো আছেই। হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট রিলেটেড জবস, অনেকে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এগুলো বিবিএ তেও পড়েন বা এমবিএ তেও পড়েন, বা এমবিএ অন্যান্য কোর্স তো আছেই, সেগুলোর থেকেও জবে যান। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এগুলো খুব স্পেসিফাইড লাইন। হোটেল ম্যানেজমেন্ট পড়ে পরে কিন্তু ব্রডার ফিল্ডে যাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। হোটেল ইন্ডাস্ট্রিতেই যাওয়া যাবে বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেই ম্যাক্সিমাম যাওয়া যাবে, কিন্তু হসপিটালিটি মানে যে কোনো, ইভেন হসপিটাল ম্যানেজমেন্ট বলে এখন কোর্স হয়। আমার ওপিনিয়ন যে খুব ন্যারো ফিল্ডে জব না করে, মানে পড়াশোনা না করে, একটু ওপেন ফিল্ডে পড়াশোনা করলে বেটার হয়। যেমন শুধু যদি বিবিএ করি, এটা বেটার। বিবিএ ইন হসপিটালিটি যদি করে ফেলি, তাহলে কিন্তু পরে আমার অন্যান্য অনেক ফিল্ড ন্যারো হয়ে যাচ্ছে। শুধু বিবিএ করে আমি হসপিটালিটিতে যেতে পারি, কিন্তু হসপিটালিটি করে অন্যান্য ফিল্ড আমার জন্য বন্ধ হয়ে যাবে। সেই জন্য বেটার হচ্ছে খুব স্পেসিফাইড পড়াশোনা, একদম খুব ন্যারো ফিল্ড এ না করে আমি একটুখানি ব্রডার রাখতে পারি। তবে হোটেল ম্যানেজমেন্ট এগুলো অনেক চাকচিক্য থাকে, অ্যাড দেওয়ার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে টিভিতে অ্যাড দেয়, একটু ভেবে নিয়ে ঢুকবে হোটেল ইন্ডাস্ট্রিতে তুমি যাবে কিনা। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সব সেলফ ফিনান্সিং কোর্স এবং পড়াশোনার জন্য যথেষ্ট পয়সা লাগে, কিন্তু রিটার্ন খুব বেশি হয় তা নয় সবসময়। তাহলে একটু বুঝে নেবে, চাকচিক্যতে শুধু নয়, নিজের পরিস্থিতি আর ব্যাকগ্রাউন্ড, নিজের এম সবকিছু বুঝে ডিসাইড করবে। স্পোর্টস, ডান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং, স্কাল্পচার, প্রাইভেট টিউশনস এক্সেট্রা, এইটা লাস্ট বাট নট অ্যাট অল দ্য লিস্ট অপশন। মানে এটা শেষে বলছি মানে এগুলো শেষের গুরুত্ব তা নয়, একদমই কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডারে আমি কিছু সাজাইনি। সব কটা ফিল্ডেরই নিজস্ব গুরুত্ব আছে, এছাড়াও অনেক ফিল্ড হতে পারে। স্পোর্টস যদি তোমার ভালো থাকে, বারবার বলছি, সচিন তেন্ডুলকর হও, ধোনি হও, বিরাট কোহলি হও, ফুটবল যারা ভালোবাসো সেই ফিল্ডে যাও, টেনিস ভালোবাসো তারা সেই ফিল্ডে যাও, কিন্তু বিশ্বাস রাখো নিজের এবিলিটির ওপরে, স্পোর্টসেও অনেক দূর যাওয়া যায়, মেরি কমও হওয়া যায়, দেশের নাম উজ্জ্বল করা যায়। বিশ্বাস রাখো, স্পোর্টস দিয়ে চাকরিও হয় রেলওয়ে বা এক্সেট্রাতে, কিন্তু পড়াশোনাটা করতে হবে সঙ্গে। যদি স্পোর্টস শুধু করি,
তাহলে কিন্তু সচিনের মতন বা ধোনির মতন ওই লেভেলে যেতে হবে, তাহলে কিন্তু স্পোর্টস দিয়ে আমি জীবনে ক্যারিয়ার করতে পারি, স্পোর্টস একাডেমি খুলতে পারি, অনেক কিছু করতে পারি। কিন্তু বেটার হয় যদি নর্মাল মানুষের কথা বলি, তাহলে বেটার হয় অ্যাটলিস্ট ডিগ্রিটা গ্র্যাজুয়েশন অবধি থাকলে বা অ্যাটলিস্ট 12 অবধি থাকলে তুমি জবগুলো পাবে, ভালো জব পাবে। রেলওয়ে বা এগুলোতে যে জবগুলো থাকে, ভলিবল এক্সেট্রা সব দিক দিয়ে যাওয়া যায়। গ্র্যাজুয়েশনটা হলে তুমি অফিসার গ্রেড অবধি চাকরি উঠতে পারবে, সুবিধা হবে। ডান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং এক্সেট্রা যাদের মধ্যে এই ট্যালেন্টগুলো আছে, ডেফিনেটলি ইউ গো ফর দ্যাট। সবার জন্য কিন্তু চাকরি নয়, সবার জন্য ব্যবসা নয়। সবাই যদি এসব করতো তাহলে আজকে অমিতাভ বচ্চন হতেন না, লতা মঙ্গেশকর হতেন না। তাহলে সবাই নিজের ফিল্ডে বিশ্বাস রাখো, নিজের ট্যালেন্টে বিশ্বাস রাখো। বাবা মাওরা অনেক সময় বলেন এগুলো করবে না, শুধুমাত্র চাকরির জন্য পড়াশোনা করো, না, দ্যাট ইজ নট গুড, অ্যাটলিস্ট সো ফার আই ফিল। হ্যাঁ, অনেকে বলেন আমাদের দেশে অপশন কম, কম, মানছি। কিন্তু ট্যালেন্ট যেখানে থাকে, এক্সেপশনাল ট্যালেন্ট যেখানে থাকে, তারা নিজের লাইন নিজে তৈরি করে নেয়, এবং দ্যাট ইজ মাচ বেটার দ্যান নর্মাল জবস। মূর্তি খোদাই করে অনেক মানুষ আছেন, পশ্চিমবঙ্গে এমন মানুষ আছেন মূর্তি খোদাই করে তিনি সারা পৃথিবীর মূর্তি তৈরি করে বেড়ান। রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করছেন, অন্যান্য মূর্তি তৈরি করছেন, পার্লামেন্টের মূর্তি তৈরি করছেন, সমস্ত কিছু করছেন। তার বাড়ির যদি ল্যাব দেখো, কৃষ্ণনগরে ল্যাব দেখো, সল্টলেকে তার ওয়ার্কশপ দেখো, তো অবাক হয়ে যাবে। তাহলে এইরকম যখন যদি এই লেভেলে কাজ করতে পারো, সেইটাও কিন্তু খুব ভালো। ইন্টারন্যাশনাল ফেম আছে, টাকাও প্রচুর আছে। বিশ্বাস রাখো, তোমাকে সেই লেভেলে করতে হবে, কিন্তু সব কিছু একটু একটু করলাম তাহলে কিন্তু মুশকিল। একটা অ্যাটলিস্ট ফিল্ডে নিজেকে এক্সপার্ট বানাতে হবে। সব 50টা লাইন একসঙ্গে ধরলে কিন্তু, এবং সেটা চালিয়েই গেলে মুশকিল হয়ে যেতে পারে। ইভেন প্রাইভেট টিউশনস ইজ অলসো আ ক্যারিয়ার। অনেকে প্রাইভেট টিউশন শুরু করে, প্রাইভেট টিউশনকে আমরা অনেকভাবে, সাধারণত মফস্বল বা ছোট শহরে প্রাইভেট টিউশনকে দেখা হয় যেন ও বাবা প্রাইভেট টিউশন করছেন, বোধহয় কিছু হয়নি, না। অনেকে আছেন আমরা জানি জব ছেড়ে দিয়ে শুধু প্রাইভেট টিউশন করেন, মানে পড়ানোটাই তার ক্যারিয়ার। তুমি যতক্ষণ পড়াচ্ছ দ্যাট ইজ ভেরি গুড, তুমি যতক্ষণ শেখাচ্ছ দ্যাট ইজ ভেরি গুড। যে কোনো ফিল্ডে টিউশন হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে, নাচের স্কুল হতে পারে, পড়াশোনার হতে পারে, যে কোনো